প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ দিগন্ত বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি জামিলুর রহমান। আজ বুধবার 14 মে 2025। প্রথমে জানিয়ে দিতে চাই দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের বড় শিরোনামগুলো। কিস্তি দিচ্ছে আইএমএফ, বিনিময় হার নমনীয় করবে বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের বৃহত্তম সমাবর্তন আজ। টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এনবিআর বিলুপ্ত হলেও দুশ্চিন্তার কারণ নেই কর্মকর্তাদের। এনবিআর বিভক্ত করে অধ্যাদেশ কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। সুন্দরবনে উদ্ধার ৭৫ জনকে পরিবারে হস্তান্তর, কারাগারে ৩। জামায়াতের আপিলের শুনানি আজ আবার, আদালতের রায়ের অপেক্ষায় ইসি। আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বেগে ভারত। এছাড়াও রয়েছে সাধারণ ধারায় বিলীন হয়ে স্বকীয়তা হারানোর আশঙ্কা, মাদ্রাসার শিক্ষা কাঠামোর সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু, মূল সড়কে থাকবে না কোনো রিকশা। এছাড়াও নয়া দিগন্ত পত্রিকার শেষের পাতায় যে বড় শিরোনামগুলো ছাপানো হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দুদকের মামলার ধীরগতি, ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফের বৈঠক নিয়ে উদ্বেগ, লিবিয়ায় বাংলাদেশিদের নিজ বাসস্থানে থাকার পরামর্শ। এছাড়াও রয়েছে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে জানিয়েছেন মাহফুজ আলম। নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সাথে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। পাকিস্তান পন্থা বলে কিছু নেই বাংলাদেশে, বলেছেন হেফাজতে ইসলাম। এছাড়াও বড় খবর রয়েছে, বিনিয়োগে ৫ সমস্যা চিহ্নিত করেছে বিডা। জামায়াত, এনসিপি সহ ১৭ রাজনৈতিক দলের সাথে মতবিনিময়। শেখ হাসিনার ভয়ে লুকিয়ে থাকারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন জানিয়েছেন আমির খসরু। প্রিয় দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বড় শিরোনামগুলো। স্টুডিওতে আজকে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আশরাফুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশরাফ ভাই, আজকে আপনার একটি বড় খবর ছাপানো হয়েছে নয়া দিগন্ত পত্রিকাতে, লিড নিউজ, যেটি কিস্তি দিচ্ছে আইএমএফ, বিনিময় হার নমনীয় করবে বাংলাদেশ। এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি। প্রথমে একটু জানতে চাই আপনার কাছে, আইএমএফ তার ঋণের কিস্তি ছাড় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে কি কি ধরনের শর্ত দিয়েছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আইএমএফ ২০০৩ সালে বাংলাদেশকে $৪৭০ কোটি ঋণ দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই $৪৭০ কোটি ঋণের মধ্যে $২৩০ কোটি ঋণ অলরেডি ছাড় হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে যে যখন তৃতীয় এবং চতুর্থ কিস্তির অর্থ ছাড় দিবে, তখনই তাদের একটা বড় ধরনের সিদ্ধান্ত, শর্ত চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের ক্ষেত্রে, যা বাংলাদেশ এই সময়ের প্রেক্ষাপটে মেনে নিতে নারাজ ছিল। এর অন্যতম কারণ ছিল, আইএমএফ চেয়েছিল যে ডলারের যে বিনিময় হার, যে ডলারের রেট কত হবে তা বাজারের উপর ছেড়ে দেওয়ার জন্য। তো এটাই তাদের মূল শর্ত ছিল, যেটা বাংলাদেশ ব্যাংক এটা মেনে নিতে নারাজ ছিল। বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দিতে কেন অনড় ছিল? এটা দেখুন, মানে বাংলাদেশ ইম্পোর্ট বেসড ইকোনমি, বাংলাদেশে ইম্পোর্ট হয় বেশি এবং এক্সপোর্ট হয় কম। সুতরাং বাংলাদেশ সবসময় চেষ্টা করবে তার ইম্পোর্টের যে পণ্যগুলো আনে, শিল্পের কাঁচামাল যে আনে, সেই শিল্পের কাঁচামাল যেন দাম একটু কম হয়, যেন আমাদের বাংলাদেশ থেকে এই কাঁচামাল দিয়ে যে পণ্য উৎপাদন করবে, সেই পণ্য যে বাজারে বিদেশে এক্সপোর্ট করবে, সেই মূল্যটা যেন সহনীয় থাকে। এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ডলারের দাম। তো বাংলাদেশ যদি এই মুহূর্তে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেয়, তাহলে ডলারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিল বাংলাদেশ ব্যাংক। কারণ ডলারের সংকট ছিল। বিগত ফ্যাসিবাদ সরকারের শেষ মুহূর্তে হিউজ পরিমাণ ডলারের আমদানি ব্যয় বকেয়া রেখে গিয়েছিল। তো এই বকেয়া রাখা অবস্থায় বাংলাদেশ কিভাবে ডলার ঋণ পরিশোধ করবে সেটা নিয়েই ব্যস্ত ছিল। ওই সময় যদি ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিত, তাহলে ডলারের দাম আকাশমুখী হতো, এর ফলে পণ্যের দাম আরও বেড়ে যেত। এই আশঙ্কা থেকেই বাংলাদেশ এতদিন আইএমএফের সাথে দর কষাকষি করেছিল, যে এই শর্ত মেনে নিতে নারাজ ছিল বাংলাদেশ। আইএমএফের শর্ত পরিপালনের ক্ষেত্রে হঠাৎ বাংলাদেশ ব্যাংক কেন নমনীয় হলো? দেখুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন। উনি এখন দুবাইতে আছেন। দুবাই থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকে উনি কানেক্টেড ছিলেন সাংবাদিক সম্মেলনে। ওনাকেও আমরা এই প্রশ্ন করেছিলাম যে কেন বাংলাদেশ হঠাৎ করে, 2 সপ্তাহ আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিল যে আইএমএফের টাকা না হলেও আমাদের চলবে এবং আইএমএফের শর্ত মেনে নিয়ে আমাদের ঋণ নেওয়া সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে কেন, কি হলো যে বাংলাদেশ এটা মেনে নিলেন? এই প্রশ্নের সব জবাবে
বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উনি খোলাখুলি বললেন যে দেখেন আমরা যখন ডলারের সংকট ছিল তখন আমরা এটা মেনে নিতে চাইনি, কিন্তু আমাদের মেনে নেওয়ার এখন একটা মোক্ষম সময়, কারণ আমাদের রিজার্ভ এখন $27 বিলিয়ন কাছাকাছি এবং রেমিটেন্সের মাধ্যমে প্রতি মাসেই প্রায় $3 বিলিয়ন আমাদের দেশে রেমিটেন্স আসছে, ফলে ডলারের ফ্লো বেশি। অপরদিকে বাংলাদেশের যে ঋণ পরিশোধের সক্ষমতা অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে জ্বালানি তেল সহ যে সমস্ত বিদ্যুতের যে বকেয়া বিলগুলো ছিল তা প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি জানিয়েছেন যে যদি আমরা এই সময় যদি ডলারের দাম নমনীয় করি, আইএমএফের শর্ত পরিপালনের ক্ষেত্রে যদি ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়বে না, যেহেতু বাজারে পর্যাপ্ত ডলার আছে। আর আপনি জানেন যে কোনো পণ্যের সরবরাহ যদি বেশি থাকে আর সেটা যদি ডিমান্ডের চাইতে সরবরাহ বেশি থাকে, তাহলে সেই পণ্যের দাম বেশি বাড়ে না। তো ডলারের ক্ষেত্রেও তাই, এখন সংকট নাই, যদি এরা বাজারের উপর ছেড়ে দেয় তাহলে ডলারের দাম খুব বেশি বাড়বে না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা এনশিওর করছে যে এখন যে রেট আছে 122 টাকা তার আশেপাশেই থাকবে। আশরাফ ভাই, ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ায় ডলারের দাম কি পরিমাণ বাড়তে পারে এবং বাজারের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, বাংলাদেশ ব্যাংক গভর্নর উনি নিজেই বলেছেন যে ডলার দাম 100 মানে বাজারের উপর ছেড়ে দেওয়ার ফলে 150 থেকে 160 টাকা বা 180 টাকা এরকম কোনো কিছু হবে না। এখন যে রেট আছে তার আশেপাশেই থাকবে, কারণ হলো ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে এবং মজুদও ভালো। তারপরেও উনি বলছেন যে কিছু কিছু দুষ্ট যারা বাজারের উপর মার্কেট প্লেয়ার, তারা চেষ্টা করবে এটা করার জন্য, মানে ভোলাটাইল করার জন্য, অস্থিরতা সৃষ্টি করার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তারা নিয়ন্ত্রণ তো সরাসরি করতে পারবে না, কিন্তু তাদের বিভিন্ন নীতি সহায়তা দিয়ে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আর উনি বলছে যে বাজারের উপর খুব বেশি প্রভাব পড়বে না, কারণ যেহেতু ডলারের সরবরাহ পর্যাপ্ত আছে, সুতরাং এই মুহূর্তে ডলারের দাম বাড়বে না। ডলার দাম যদি না বাড়ে তাহলে আমাদের ইম্পোর্ট ব্যয়ও বাড়বে না, কাঁচামালের দাম বাড়বে না এবং ফলে পণ্যের এই কাঁচামাল দিয়ে যে পণ্য উৎপাদন হবে সেই পণ্যের দামও বাড়বে না, ফলে বাজারটা অনেকটা সহনীয় হবে। এই প্রেক্ষাপট থেকেই বাংলাদেশ অনেকটা নমনীয় হয়েছে। ডলারের বাজার সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি থাকবে বলে মনে করছেন? দেখুন, 2003 সালে বাংলাদেশে যখন ফ্লোটিং রেট চালু করে তখনই কিন্তু আইএমএফের শর্ত ছিল যে ডলার দাম যদি ভাসমান মুদ্রা নীতি করা হয় মুক্তবাজার অর্থনীতিতে, তাহলে আইএমএফ ঋণ দিবে। ওই সময়ও বাংলাদেশ এই শর্তটা মেনে নিয়েছিল, ফ্লোটিং রেটটা। কিন্তু আমরা গত 20-25 বছর যেটা আমরা দেখেছি যে ফ্লোটিং রেট আইএমএফের শর্ত মেনে নিলেও কন্ট্রোলটা মূলত বাংলাদেশ ব্যাংকের হাতে ছিল, কারণ বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করতো না, কিন্তু ব্যাংক মানে ফরেন এক্সচেঞ্জ যারা ডিল করে তাদের যে সংগঠন আছে বাফেদা, ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন, তাদের মাধ্যমে মানে বাজারটাকে নিয়ন্ত্রণ করতো। দেখুন, সেন্ট্রাল ব্যাংক না, বাংলাদেশ না, সারা বিশ্বই তাদের বাজার সহনীয় রাখার জন্য এবং মুদ্রা বাজার স্থিতিশীল রাখার জন্য কোনো না কোনো একটা নিয়ামক বের করে বাজার সহনীয় রাখার জন্য। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেছে তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে এবং তারা বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উনি আজকে সাংবাদিক সম্মেলনেও এই কথাটাই বলেছেন যে দেখেন বাজারে বাংলাদেশ ব্যাংকও থাকবে। সেই ক্ষেত্রে আদৌ কি সেটা সম্ভব? হ্যাঁ, আদৌ সম্ভব মানে যে যখন কোনো ব্যাংকের যখন টাকার সংকট হয় তখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কিনে, আবার যখন বাজারে পর্যাপ্ত পরিমাণ ডলার থাকে এবং একটা ব্যাংক তার হাতে কি পরিমাণ ডলার রাখবে তার একটা সীমা বাংলাদেশ ব্যাংক বেঁধে দেওয়া আছে, ওটাকে ব্যাংকিং ভাষায় এনওপি বলে, নেট ওপেন পজিশন। তো এই এনওপি 15%, তার যে বৈদেশিক মুদ্রা থাকবে, কী পরিমাণ বৈদেশিক মুদ্রা হাতে থাকবে তার মূলধনের 15% সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সে হাতে রাখতে পারবে। এর বেশি হলে সে হয় বাজারে বিক্রি করবে, আর না হলে বাংলাদেশ ব্যাংকের কাছে সে বিক্রি করতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি বেশি দাম না দেয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের কিছু করার থাকবে না, বাংলাদেশ ব্যাংক যে রেট দিবে সেটাই করবে। সুতরাং বাজার নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনেক টুলস আছে এবং এই টুলসই অ্যাপ্লাই করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার এই কথাটাই বলেছেন যে
যদি কোনো চক্রান্তকারী অথবা কোনো মাফিয়া অথবা কোনো এক্সচেঞ্জ হাউসগুলো যদি বাংলাদেশের মানে মার্কেট ভোলাটাইল করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কঠোর হস্তে দমন করবে। এই ক্ষেত্রে উনি বলছেন যে আমাদের পর্যাপ্ত ডলার মজুদ আছে এবং আমাদের ডলার সরবরাহ বেশি। যদি কোনো এক্সচেঞ্জ হাউস যদি ডলারের দাম বেশি বলে দর বেঁধে রাখে অথবা কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমে যদি বেশি মার্কেট জাগলারিং করার চেষ্টা করে, ভোলাটাইল করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার মনিটরিং ব্যবস্থা দিয়ে কঠোর ব্যবস্থা নেবে। উনি আরেকটা কথা বলেছেন যে দেখেন, চালের দাম যদি কেউ 180 টাকা চায়, কেউ তো কিনবে না, কারণ চালের দাম মার্কেটে যে রেট আছে তার চাইতে যদি কেউ 2 গুণ চায়, সে কিনবে না। সুতরাং ডলার দাম যে মার্কেটে যে রেট থাকবে বা যেটা হওয়ার যুক্তিসঙ্গত, তার বাইরে যদি কেউ যদি কোনো দর অ্যাপ্লাই করে অথবা দর হাঁকায়, সেই ক্ষেত্রে কেউ তো মানবে না। আর সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বারবার এই কথাটাই বলেছেন যে এই বাজারের ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দেওয়ার ফলে ডলারের দাম খুব বড় ধরনের কিছু বাড়বে না, এখন যে 122 টাকা আছে তার আশেপাশের মধ্যেই থাকবে, এটি উনি আশা। শেষ প্রশ্ন যে আশরাফুল ভাই, এই সরকার কি অর্থনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করতে সক্ষম হয়েছে কিনা, বা আরো কি কি চ্যালেঞ্জ আছে, বা কতদিন এই সরকারের লাগতে পারে? গত সরকারের আমলে হিউজ পরিমাণ মানে আমদানি ব্যয় বকেয়া রেখে গিয়েছিল এবং তারা যে ঋণ করেছিল সেই ঋণের অর্থ পরিশোধেও তাদের সক্ষমতা ছিল না শেষ মুহূর্তে। পাশাপাশি যে ইউটিলিটি ছিল, বিশেষ করে জ্বালানি তেল, গ্যাসের দাম, এগুলো বকেয়া রাখা হয়েছিল। আর একটা বিষয় যে আমাদের যে বিমান ভাড়া, বিদেশে যে এয়ারলাইন্সগুলো আছে তারাও তাদের টাকা নিতে মানে তারা তো বাংলাদেশে যে টিকিট কাটে তাতে লোকাল মোড দেয়, কিন্তু এই টাকায় তারা ডলারে কনভার্ট করে বিদেশে নেয়, কিন্তু তারাও সেই ডলারে কনভার্ট করতে মানে ডলার সংকটের কারণে তারা মানে বারবার অফার করা মানে দাবি করা সত্ত্বেও বাংলাদেশ করতে পারে নাই। সুতরাং এই প্রেক্ষাপটে এমন একটা কঠিন অবস্থায় এই অন্তর্বর্তী সরকার এসেছিল। তো ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মার্কেট নিয়ন্ত্রণের মানে আন্তরিকভাবে এবং কার্যকর পদক্ষেপ নয়, এই প্রসেস মানে মার্কেট অনেকভাবেই স্বস্তিতে ফিরে এসেছে। দেখুন, প্রতি মাসেই $1 বিলিয়ন করে রিজার্ভ থেকে কমে যেত, কিন্তু গত 8 মাসে ডলার কিন্তু কমে নেই, রিজার্ভ থেকে কমে নেই, বরং বেড়ে গেছে। এর অন্যতম কারণ হলো বড় ধরনের টাকা পাচার হইতো এখান থেকে, যেটা এবং হুন্ডির মাধ্যমে বড় অঙ্কের টাকা পাচার হইতো, যেটা এই সরকার এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ফলে এখানে যে বড় ধরনের জ্বালানি তেলের বকেয়া বিল ছিল এবং গ্যাসের বকেয়া বিল ছিল, ইভেন বিদ্যুতের যে বিদেশি কোম্পানিগুলো যে এখানে যে বিদ্যুৎ দেয় সেই বিদ্যুতের যে বকেয়া ছিল এবং এয়ারলাইন্সগুলোর যে বকেয়া দায় ছিল, সেগুলো কিন্তু পরিশোধ করেছে এবং অনেক ক্ষেত্রে শূন্যের কোঠায় নেমে এসেছে। তারপরেও রিজার্ভ $27 বিলিয়ন কাছাকাছি এসেছে, যেখানে নেট রিজার্ভ ছিল $13 বিলিয়ন। তো এই ক্ষেত্রে এই প্রেক্ষাপট থেকে আমাদের মনে হচ্ছে যে এই সরকার বিশেষ করে বৈদেশিক দায় পরিশোধের ক্ষেত্রে অনেক কিছুই সম্ভব। এবং আপনাকে আরও একটু বলি যে বাংলাদেশ এই অনমনীয়তার কারণেই ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা সহ, আইএমএফ তো আছেই, জাইকা সহ এবং আইএমএফ সহ এই জুন মাসে $3.5 বিলিয়ন তাদের ঋণের অর্থ ছাড় দেবে, এটা বাংলাদেশ ব্যাংক গভর্নরকে জানিয়েছে। এর ফলে আমাদের রিজার্ভ $30 বিলিয়ন ছেড়ে যাবে। গভর্নর বলছে যে আমাদের এই সময় আইএমএফ যদি ঋণ নাও দিত তাতেও আমাদের কোনো সমস্যা হতো না, কিন্তু আমার আছে বেশি, তারপরে যদি আমার কিছু থাকে তাহলে তো আমাদের মানে ভালো। আশরাফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে দিগন্ত বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নয়া দিগন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।